সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সুইজারল্যান্ডের বুর্গেনস্টক স্টেটে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের বহুপক্ষীয় বৈঠকে সাম্প্রতিক যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ইরানের মিনা 168 আলোচক দলের মিডিয়া কমিটির প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা থেকে ইরানি প্রতিনিধি দলের চাপের কারণে লেবাননে চলমান নাজুক যুদ্ধবিরতি এখনও বজায় রয়েছে। এই যুদ্ধবিরতিকে স্থায়ী ও কার্যকর করতে কনফ্লিক্ট কন্ট্রোল ইউনিট নামে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে ইরানের অংশগ্রহণ থাকবে। এর মাধ্যমে লেবাননের নিরাপত্তা ও রাজনৈতিক সমীকরণে ইরানের আনুষ্ঠানিক উপস্থিতি আরও সুসংহত হবে। একই সঙ্গে ইসরায়েলের এই ব্যবস্থায় কোনো ভূমিকা থাকবে না বলেও উল্লেখ করা হয়েছে। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও ধীরে ধীরে পুনরায় চালু নিশ্চিত করতে একটি বিশেষ যোগাযোগ লাইন স্থাপনে উভয় পক্ষ সম্মত হয়েছে। কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট পক্ষ সরাসরি ইরানের সঙ্গে যোগাযোগ করতে পারবে, যা তেহরানের দৃষ্টিতে হরমুজ প্রণালীর ওপর দেশটির সার্বভৌম কর্তৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং পর্যবেক্ষণ সংক্রান্ত 3টি কারিগরি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। তবে এসব গ্রুপ কাজ শুরু করবে তখনই যখন সমঝোতা স্মারকের 13 নম্বর ধারা বাস্তবায়ন শুরু হবে। এর আওতায় সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা, বিশেষ করে লেবাননের সংঘর্ষ বন্ধ করা, নৌ অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করা, ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা এবং তেল, পেট্রোকেমিক্যাল ও সংশ্লিষ্ট পণ্যের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের পদক্ষেপ গ্রহণ করা অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে চূড়ান্ত পর্যায়ের আলোচনায় প্রবেশ করবে না বলে জানিয়েছে তেহরান। বৈঠকের ফাঁকে ইরান ও কাতারের মধ্যে ইরানের অবরুদ্ধ সম্পদ ছাড়ের বিষয়ে একটি পৃথক সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। এছাড়া সমঝোতা স্মারকের 10 নম্বর ধারার আওতায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল 60 দিনের জন্য তেল, পেট্রোকেমিক্যাল ও সংশ্লিষ্ট পণ্যের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের নথি জারি করেছে। এর ফলে ইরান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অর্থ গ্রহণের সুযোগ পাবে বলে জানিয়েছে ইরানি প্রতিনিধি দল। সুইজারল্যান্ডের বুর্গেনস্টক সম্মেলনে ইরান, যুক্তরাষ্ট্র, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই। তিনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-কে জানান, চূড়ান্ত আলোচনার পথ সুগম করতে বাকি থাকা বিভিন্ন ধারা নিয়ে আলোচনা হয়েছে এবং ইরানের তেল রপ্তানির জন্য প্রয়োজনীয় লাইসেন্স ইস্যু ও বিদেশে জব্দ থাকা সম্পদ মুক্ত করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ ব্যবস্থার বিষয়ে পক্ষগুলো একমত হয়েছে। রবিবার সকাল থেকে শুরু হয়ে প্রায় 18 ঘণ্টা ব্যাপী চলা এই বৈঠকের এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের একটি হুমকিমূলক মন্তব্য প্রকাশিত হলে 4 পক্ষের বৈঠক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় এবং ইরান সেই কাঠামোয় আলোচনা চালিয়ে যেতে অস্বীকৃতি জানায়। পরে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তানের হস্তক্ষেপে আলোচনা নতুন বিন্যাসে অব্যাহত থাকে। বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে ইরানের উদ্বেগ বারবার তুলে ধরা হয়েছে। বিশেষ করে লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রসঙ্গ গুরুত্বের সঙ্গে আলোচনা এসেছে। যুদ্ধের সমাপ্তি ও লেবাননের সংঘর্ষ বন্ধের বিষয়টি পর্যবেক্ষণের জন্য কাতার ও পাকিস্তানকে নিয়ে নতুন একটি পর্যবেক্ষণ ব্যবস্থা গঠন করা হয়েছে, যার লক্ষ্য দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা। তিনি জানান, ইরানি আলোচক দলের মূল দায়িত্ব শেষ হয়েছে, তবে কারিগরি দলগুলো মঙ্গলবার থেকে কাজ চালিয়ে যাবে। 18 জুনের যুদ্ধবিরতি স্মারক স্বাক্ষরের পর এই বুর্গেনস্টক বৈঠক ছিল দুই পক্ষের প্রথম সরাসরি কূটনৈতিক সংলাপ। ইরান বরাবরই বলে আসছে, কোনো ধরনের চুক্তি লঙ্ঘন হলে, বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের শর্ত ভঙ্গ হলে তার দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। প্রথম দফার উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সোমবার ভোরে কাতার ও পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতির ঘোষণা দিয়েছে। সুইজারল্যান্ডের লেক লুসার্ন সম্মেলনের প্রথম দিনের আলোচনা শেষে দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, বৈঠকে ইতিবাচক ও গঠনমূলক পরিবেশ বজায় ছিল এবং বিভিন্ন বিষয়ে আশাব্যঞ্জক অগ্রগতি অর্জিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রযুক্তিগত আলোচনা অব্যাহত রাখার জন্য একটি স্থায়ী ব্যবস্থা গঠন এবং মধ্যস্থতা প্রক্রিয়ার রাজনৈতিক দিক তদারকির জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই কমিটি প্রধান আলোচকদের কাছ থেকে নিয়মিত প্রতিবেদন গ্রহণ করবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয় এবং গত সপ্তাহে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার উপর কাজ করা বিশেষায়িত কর্মদলগুলোর কার্যক্রম তদারকি করবে। যৌথ বিবৃতিতে আরও জানানো হয়, উচ্চ পর্যায়ের কমিটি আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে একটি রোড ম্যাপে সম্মত হয়েছে, যার মাধ্যমে অবিলম্বে নতুন দফার প্রযুক্তিগত আলোচনা শুরু হবে। পাশাপাশি সমঝোতা স্মারকের ৫ম অনুচ্ছেদে নির্ধারিত সময়ের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি কমানো যায় এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। কাতার ও পাকিস্তান এই উদ্যোগকে আঞ্চলিক স্থিতিশীলতা ও যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের অচলাবস্থা নিরসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে। নিরলস পাকিস্তানি ও কাতারি মধ্যস্থতার ফলে যুদ্ধ অবসান এবং সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়নের পথে বড় ধরনের অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান ও কাতারের প্রচেষ্টায় লেবানন যুদ্ধ বন্ধের উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাশাপাশি ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করা, নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ থাকা কিছু সম্পদ মুক্ত করা এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালুর বিষয়েও অগ্রগতি হয়েছে। তিনি উল্লেখ করেন, এই সমঝোতার প্রথম বাস্তব পরীক্ষা হবে লেবানন ডিকনফ্লিকশন সেল। এদিকে সুইজারল্যান্ডের লেক লুসার্ন সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার প্রথম দফা শেষে পাকিস্তান ও কাতার এক যৌথ বিবৃতিতে জানায়, আলোচনায় ইতিবাচক ও গঠনমূলক পরিবেশ বিরাজ করছে এবং কারিগরি আলোচনা অব্যাহত রাখার জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা সহ গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। রাজনৈতিক পর্যায়ের মধ্যস্থতা তদারকির জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে, যা প্রধান আলোচকদের কাছ থেকে নিয়মিত প্রতিবেদন গ্রহণ করবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয় এবং সমঝোতা স্মারক কার্যকর বাস্তবায়নের জন্য বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার উপর কাজ করা বিশেষায়িত ওয়ার্কিং গ্রুপগুলোর কার্যক্রম তদারকি করবে। মধ্যপ্রাচ্যের কূটনীতিতে এক বিশেষ ধরনের বিপদ লুকিয়ে আছে, যা কোনো সমঝোতা স্মারক বা চুক্তি দিয়ে পুরোপুরি ঠেকানো সম্ভব নয়। আর বিপদটি হলো এমন একজন নেতা যার হারানোর কিছুই নেই, অথচ তার অধীন একটি আস্ত সেনাবাহিনী রয়েছে। আজকের বেঞ্জামিন নেতানিয়াহু হলেন সেই নেতাই। গত মার্চ মাস থেকে পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করে রাখা সংঘাতের অবসান ঘটাতে ওয়াশিংটন ও তেহরান গত বুধবার রাতে একটি সমঝোতা স্মারকে সই করেছে। তবে এই চুক্তিতে ইসরায়েল কোনো পক্ষ ছিল না। নেতানিয়াহু এটি অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এই চুক্তির শর্ত মেনে চলতে কোনোভাবেই বাধ্য নন। নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ আরও এক ধাপ এগিয়ে জানিয়ে দিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কোনো সময়সীমা ছাড়াই লেবানন, সিরিয়া ও গাজায় অবস্থান করবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান পুরোপুরি বন্ধের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ওই রূপরেখা চুক্তি কার্যকর করার সব দায় সরাসরি ওয়াশিংটনের উপর চাপিয়েছেন তিনি। অন্যদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে মাসের পর মাস ধরে আলোচনা চলার পর যে চুক্তিটি সই হলো, সেটি বাস্তবে এখনই বড় পরীক্ষার মুখে পড়েছে। আর এই পরীক্ষাটি নিচ্ছে মধ্যপ্রাচ্যের এমন এক পক্ষ যাকে কখনোই এই চুক্তির বেড়াজালে বাধা সম্ভব হয়নি। নেতানিয়াহুর আগের অবাধ্যতাগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতির তফাৎ হলো হোয়াইট হাউসের সুর। প্রেসিডেন্ট ট্রাম্প একসময় নেতানিয়াহুকে একজন শর্তহীন মিত্র হিসেবে গণ্য করতেন। তবে জানা গেছে সম্প্রতি তিনি ব্যক্তিগত আলাপে নেতানিয়াহুকে পাগল বলে আখ্যায়িত করেছেন। এমনকি লেবাননে ইসরায়েলের হামলার সমালোচনা করে প্রকাশ্যে ট্রাম্প বলেছেন, আমি বলবো আরেকটু সংযত হয়ে কাজ করা সম্ভব। প্রতিবার কোনো হিজবুল্লাহ সদস্য একটি ভবনে ঢুকলেই হয়তো পুরো ভবনটি গুঁড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আরও কড়া ভাষায় কথা বলেছেন। ট্রাম্পকে গুরুত্ব না দেওয়ায় তিনি নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্যদের তিরস্কার করেছেন। একই সঙ্গে প্রকাশ্যে তাদের মনে করিয়ে দিয়েছেন, ইসরায়েলকে সরবরাহ করা অস্ত্রের প্রায় 2/3 মার্কিন করদাতাদের অর্থে তৈরি ও কেনা। এ সংঘাতের বহু আগে রাজনৈতিক তাত্ত্বিক হ্যান্স মর্গেনথাউ একটি সতর্কবার্তা দিয়েছিলেন, বাস্তবসম্মত রাজনীতির নীতি অনুযায়ী কোনো পৃষ্ঠপোষক রাষ্ট্রের সহনশীলতা কখনোই শর্তহীন হয় না। এটি মূলত স্বার্থের উপর নির্ভর করে, আর ওয়াশিংটনের সেই স্বার্থ এখন স্পষ্টতই বদলে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।